নমস্কার, দ্য ডিজাইন পডকাস্টে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আহ, আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে একজন কার্টুনিস্টকে নিয়ে একটা প্রোগ্রাম করা উচিত, কারণ দীর্ঘদিন ধরে আমাদের যে ফেসবুক মেসেঞ্জার রয়েছে, আপনারা তো প্রোগ্রামের যাদের আর্টিস্ট ইন্টারভিউ মানে নেওয়ার জন্য বলেন, এই একটা নাম বারবার আপনারা পাঠাচ্ছিলেন। আর দীর্ঘদিন ধরে আমাদের রিকোয়েস্ট আসছিল, সেটা হচ্ছে একটা পেজ আছে ফেসবুকে, খুবই ফেমাস, প্রচণ্ড পরিমাণে তার যে কার্টুন আছে, তীক্ষ্ণ, ধারালো, হাস্যরসে পূর্ণ। আর এখন যেটার অভাব সত্যিই রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, যে বাংলা কার্টুন জগতে, যে এই জিনিসগুলো, যে ধরো পলিটিক্যাল যে কার্টুন বা হাস্যরস তার মধ্যে মিশিয়ে রয়েছে, এটা অনেকটাই কমে গেছে। মানে এত সচরাচর আর দেখতে পাওয়া যায় না আমরা যদি সোশ্যাল মিডিয়া খুলি। এই একটা পেজ কন্টিনিউয়াসলি প্রায়, যদি আমি বলি 6 বছর 7 বছর ধরে কন্টিনিউয়াসলি আমাদেরকে একদম মানে দিয়ে যাচ্ছে ভালো ভালো কার্টুন। সেটা হচ্ছে ভট্টবাবুর পেজ। আপনারা বুঝতে পারছেন, ভট্টবাবু, ওর যে বলা স্টাইল, আমাদেরকে পরিবেশন করা স্টাইল, কার্টুন আমাদেরকে নিজেদেরকে কাছে টেনে নিয়েছে। আমাদেরকে মানে আমাদেরকে নয়, কিন্তু আপনাদেরকে। তাই তো আপনারা রিকোয়েস্ট করেছেন আমাদেরকে ওনার ইন্টারভিউ যাতে নিতে পারি। এবার যোগাযোগ কিভাবে করব, ভট্টবাবু কে, কি ব্যাপার, চেহারা কেমন, আমরা কিচ্ছু জানি না। দীর্ঘদিন ধরে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম। এবার সোর্স মারফত আমরা জোগাড় করতে পেরেছি, এবং যেখানে যেখানে ছিল সেখানে হঠাৎ করে আমরা পৌঁছে গেছি। আপনারা হয়তো অনেকেই ভট্টবাবুকে দেখেছেন কিনা আমি জানি না, তবে আমাদের মনে হয় এই ইন্টারনেটে আর সোশ্যাল মিডিয়ার জগতে এই প্রথমবার আমরা ভট্টবাবুর যে ফেস রয়েছে আর ইন্টারভিউ, এই প্রথমবার আনতে যাচ্ছি আপনাদের সামনে। আপনারা জানতে পারবেন এই প্রোগ্রামের মাধ্যমে যে ভট্টবাবুর পিছনে যে যে কে কাজ করছে, তার মানসিকতা, তার যে সৃষ্টি করার পিছনে একটা তো ইন্সপিরেশন কাজ করে, কিভাবে কাজ করেন, সমস্ত কিছু আমরা জানাবার চেষ্টা করব। নমস্কার শুভম। নমস্কার। আমি চাই তুমি ভট্টবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দাও। আমার ভট্টবাবু তো তোমার সামনেই বসে আছে, একদম ফেস টু ফেস। তুমি যেটা বললে সেটা আমি জানি না কতজন মানুষ বিশ্বাস করবে। আমরা প্লাস যারা দর্শকরা রয়েছে, সবাই যে ভট্টবাবুর যে পেজ সেটা দেখেছে, তারা একটা নিজেরা ইমাজিনেশন করে নিয়েছে কেমন হতে পারে ভট্টবাবু। ঠিক। 50-60 বছর বয়স, ঠিক, ঠিক। একটু বুড়ি টুড়ি থাকবে, একদম, একদম, ঠিক আছে? একদম। তো এইটা হচ্ছে ভট্টবাবু। একদম। আমার কথা হচ্ছে, তুমি এর পিছনে, এই পুরো ব্যাপারটার পিছনেই তুমি। একদম গোটা পেজে যাবতীয় যা কন্টেন্ট সবটাই আমি ক্রিয়েট করি, সেটা লেখা থেকে শুরু করে ছবি সব। মানে এর 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 মাথার পিছনে এই যে বুদ্ধিগুলো, হ্যাঁ, পুরোটাই তোমার। পুরোটাই আমার। কোথাকার তুমি ছেলে? আমি হচ্ছি বেহালা থাকি। আচ্ছা, অ্যাকচুয়াল অ্যাড্রেস বলার দরকার নেই, কারণ না, আমরা না। যেভাবে তোমাকে ধরেছি, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, কারণ আমি চাই না, না না, যে না, 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 একদমই। তোমার কাছে কেউ আসুক, ঠিক একদম, আছে? একদমই, হ্যাঁ। তবে বেহালার ছেলে, আমি চাইবো যে বেহালার লোকরা যাতে চিনে নেয়, একদম। সারা পশ্চিমবঙ্গের লোকই চিনুক তোমাকে। আমি জানতে চাইবো তোমার কাছ থেকে যে MA করেছো হুম, ল্যাঙ্গুয়েজ নিয়ে, একদম। মাস্টার্স নিয়ে, প্লাস হচ্ছে বিএ, সমস্ত কিছু যাদবপুর ইউনিভার্সিটি থেকে। University থেকে। হঠাৎ করে কার্টুন নিয়ে তোমার কেন মনে হলো যে আঁকতে হবে? না মানে ছবির প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই ছিল আমার। ছোটবেলায় একদম সেই শিশু সাহিত্য সংসদের রামায়ণ পাওয়া যেত। তো সেখান থেকে আমার ওই গল্প শোনার বা ছবি দেখার প্রতি একটা আগ্রহ জন্মায়। তো মা ছোটবেলায় ওগুলো পড়ে পড়ে শোনাতো, সেখান থেকে ছবির প্রতি একটা আগ্রহ এমনিই ছিল। এবার তারপরে বয়স বাড়ার সাথে সাথে যা হয় আর কি, বাঙালি বাড়ির ছেলে, সেখানে নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, এগুলো সূত্রে আরও একটা কার্টুনের প্রতি, কার্টুন বলবো না, ওগুলো তো কমিক্স, মানে ওই ছবিতে গল্পের প্রতি এক ধরনের ইন্টারেস্টটা গ্রো করতে থাকে। তারপর ধীরে ধীরে আরও যখন মানে মানে দেখার চোখটা বাড়ে, আরও যে দেখতে শুরু করি, তখন আমার বিভিন্ন এমিনেন্ট আর্টিস্টের, যেমন ধরা যাক দেবাশিস দেব, এদের কাজ দেখে আমার খুব ভালো লাগতে শুরু করলো। এবং এই যে একটা ছবির মাধ্যমে গল্প বলা, এবং শুধু গল্প বলা না, একটা সামান্য একটা কি বলবো মানে স্যাটায়ার, একটু খোঁচা মারার যে জিনিসগুলো থাকে, সেটা আমাকে খুব টানে। এবং সেখান থেকে আমি মানে নিজের মতো করে শুরু করি যে আচ্ছা দেখা যাক, নিজে একটু চেষ্টা করে এরকম করা যায় কিনা। সেখান থেকে কার্টুন আঁকার মানে কোনোভাবেই ট্রেন্ড না, আমি একজন নয় কোথাও যে কোথা থেকে শিখিনি। শিখেছো না, বা কোথাও কিছু? শিখিনি। আমি নিজে থেকে ছোটবেলায় আঁকিবুকি কাটতাম। এর পেছনে আমার মার অবশ্যই অনেক মানে গুরুত্ব আছে। কারণ মা ছোটবেলা থেকে আমাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সারাক্ষণই ওই একটা প্রেশার ক্রিয়েট করে যেত যে তুমি নিজের মতো করো। আমি এই খাতার পেছনে সে পুরো, মানে আমার এখনো মনে আছে, অঙ্ক খাতার পেছনে পুরো আঁকার ভর্তি করে রাখতাম। সে টিচার ফিচার সব দেখতে পেতো, এই খাতার পেছনে এগুলো কী করেছো? তো মা মুচকি মুচকি হাসতো। মা আরও বলতো যে কর নিজের মতো। তো সেখান থেকে করতে করতে আমার মানে হয়ে গেছে ইয়ে হয়। ভট্টবাবুর পেজ। হুম, এই নামটা যে ভট্টবাবু হুম, হুম, হুম। কিভাবে এলো, কবে থেকে এলো, কখন মনে হলো যে না, আমার একটা পেজ ক্রিয়েট করতে হবে? না, আমি এটা পেজটা ক্রিয়েট করেছিলাম 2018 সালে। এবার তার আগে আমার ফেসবুক প্রোফাইল তো ছিলই যেমন থাকে। তো সেখানে আমি ওই বিভিন্ন বিষয় নিয়ে কার্টুন পোস্ট করতাম। এবার যা হয় আর কি, একটা ফেসবুক অ্যাকাউন্টে তো অন্য বিভিন্ন জিনিসও শেয়ার করি। হুম। এবার তার ফলে ওইগুলো হারিয়ে যেত।
এবার তার ফলে আমি একটা সময় ভাবলাম যে একটা এমন একটা জায়গা তৈরি করে রাখি যেখানে সব কার্টুনগুলো এক জায়গায় থাকবে। এবার সেখান থেকে আমি ভাবি যে একটা পেজ ক্রিয়েট করলে কেমন হয়। এবার পেজ ক্রিয়েট করা তো ঠিক আছে, এবার পেজের একটা নাম দিতে হবে, কি নাম দেওয়া যায়, অনেক মানে ভাবনা চিন্তা করে হ্যান ত্যান করে তারপর আমি ভাবলাম যে ভট্টাস থেকে ভট্টবাবু নামটা দিলে কেমন হয়। তো ওখান থেকেই ভট্টবাবুর পেজটা হয়ে যায়। অনেকে বলে যে এই পেজটা নাকি নির্দিষ্ট কোনো দলের, ঠিক আছে, হুম। হয়ে মুখপত্র হয়ে কাজ ঠিক ঠিক করছে, ঠিক ঠিক। সবার নিয়ে তোমার কার্টুন বেরোয়, হুম। কিন্তু একটা দলের নিয়ে তোমার কোনো কার্টুন বেরোয় না। সেই ক্ষেত্রে অনেকটা অনেকটা লোকে মানে কানেক্ট করে নিতে পারে ওই সমস্ত দেখে। ঠিক। তো তুমি কি কোনো দলের মানে আমি আমি ডাইরেক্ট বলছি, তোমাকে অনেক লোকে মাকু বলে। বলতেই পারে। আমি একটা কথাই বলব, ধরা যাক আমি যে বাড়িতে ভাড়া থাকি, সেই বাড়ির মালিক যদি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে বা কিছু গন্ডগোল করলো, তা আমি সেই বাড়ির মালিককেই ধরবো। আমি এমন না যে পাশের বাড়ির মালিককে গিয়ে ধরবো। তো এখনো যে দলই সেটা, যেখানেই যে দল ক্ষমতায় আছে, আমি সে দলকেই প্রশ্নটা করবো। এমন না যে যে দল আজ থেকে কয়েক বছর আগে চলে গেছে তাকে আমি প্রশ্ন করবো। এটা তো সেরকম টাইপের হয়ে গেল যে তুমি এই সময় বলছো আকবরের সময় এটা হয়েছিল, তুমি সেই সময় কেন এই প্রশ্নটা তোলোনি? ফলে এই প্রশ্নটা একেবারে ভিত্তিহীন, কোনো মানেই নেই। মানে আপনারা যদি কার্টুন দেখে থাকেন ভট্টবাবুর, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা পেজে যান, ভট্টবাবুর পেজে। ওর কার্টুনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা হোক, তারপর হচ্ছে আইন ব্যবস্থা, ও যেখানে প্রবলেম মনে করে সেখানে নিয়ে সরকারের, সেটা যে কোনো সরকার হতে পারে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সরকারের ক্ষেত্রে সরাসরি আঙুল তোলে, আঙুল তোলে আয়না দেখায় ডাইরেক্ট। একদম। এবার আয়নাটা একটু বেশি তীক্ষ্ণ ধারালো ভাবে দেখায় বলে অনেকে মনে করে যে তুমি অন্য একদম page এ। একদম। তো আমরা কি এটা শিওর হয়ে যাচ্ছি যে কোনো রকম রাজনৈতিক না কোনো না রকম না, কিছু আমার শুধু ওই রক্তের ব্যাপার রংটুকুই লাল, এর বেশি আর কিছু না। আর কিছু নেই? আর কিছু নেই। একদমই। আচ্ছা, আমি মেনে নিলাম, আমরা একদম যেহেতু একদম। সামনাসামনি রয়েছি একদম একদম। এখন মেনে নিচ্ছি। একদম। এমনি কিছু কাজ টাজ করা হয়? কাজ এমনি ফ্রিল্যান্সে ওই মানে এইরকম ইলাস্ট্রেশনের কাজ করি, বইয়ের কভারের কাজ, কলশিট করায় বইয়ের কভারের কাজ করি, বা এখন কমিক্সের কাজ করেছি। অনুপম রায়ের সাথে একটা কমিক্সের কাজ করেছি। রিসেন্ট একটা কমিক্স বেরিয়েছে সমীক দাশগুপ্তর সাথে, স্যান্ডোদা বলে, শ্যামলদা, স্যান্ডোদার কাণ্ড বলে, ওই কমিক্সের কাজ করেছি। মানে এই কমিক্সের পুরো কার্টুন গুলোই পুরো কার্টুন, স্ক্রিপ্টটা সমীক দাশগুপ্তর, আর কার্টুনটা গোটাটাই আমার। কার্টুন কভার সবটাই আমার। পেজের মধ্যেও দেখছিলাম যে তুমি উত্তম কুমারের কোনো কিছু ক্যালেন্ডার হ্যাঁ আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে নিয়েও না, আমার দেখলাম। আসলে প্রতি বছরই ইচ্ছা থাকে একটা, মানে প্রতি বছর নতুন একটা ক্যালেন্ডার আমি আমার দর্শকদের উপহার দেবো। তো সেখান থেকে আমি এবছর ভাবলাম যে উত্তম কুমারের শতবর্ষ 2026, তো সেই জন্য আমি একটা উত্তম কুমারের ক্যালেন্ডার তৈরি করে, উত্তম কুমারের বিভিন্ন সিনেমার ক্যারেক্টারগুলোর পোর্ট্রেট নিজে হাতে এঁকে সেটা নিয়ে একটা ক্যালেন্ডার আমি তৈরি করেছি। আমরা যদি দেখি প্রায় রেগুলার ভাবে তুমি কার্টুন দিয়ে যাচ্ছ, এটা একটা কার্টুনকে বানাতে আর পাবলিশ করতে তোমার কতক্ষণ পুরো ব্যাপারটাতে লাগে? এবার আর কিছু এটা ক্ষেত্রে এটাকে নিয়ে মানে সেট করে নিয়েছো যে আমাকে প্রতিদিন দিতে হবে বা এরকম কিছু ব্যাপার না, রয়েছে? ব্যাপারটা সেরকম না। অনেক ক্ষেত্রেই এরকম হয় যে কোনো একটা কিছু ইস্যু ঘটলো, সেটা নিয়ে অনেক সময় এরকম হয় যে আমার হয়তো প্রপার পড়াশোনা আমি করে উঠতে পারলাম না সেটা নিয়ে। আমাকে একটু ঘাঁটতে হয়, পড়াশোনা করতে হয় যে কি এটার পেছনে কি কারণ আছে, কি ব্যাপার। অনেক সময় সেটার হয়তো সময় পেলাম, অনেক সময় হয়তো আমি ইন্টারেস্ট পেলাম না সেই জিনিসটা নিয়ে, আমি হয়তো করি না। এবার বিষয় হলো যে কতক্ষণে পাবলিশ করা, সেটা হচ্ছে আইডিয়া আসার উপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে আইডিয়া হয়তো ৫ মিনিটে চলে এলো। অনেক সময় আইডিয়া হয়তো সারা সকাল দুপুর ঘাম ঝরিয়ে দিলাম, আইডিয়া আর আসছে না। হয়তো বিকেলবেলা ৫টা-৬টার দিকে আইডিয়া এলো, তখন আমি বানিয়ে কিছু পোস্ট করলাম। আর সেটাও বানাতে মোটামুটি এটা আঁকার উপর নির্ভর করে আরকি। কোনোটা হয়তো ২ ঘন্টায় হয়ে যায়, কোনোটা ৩ ঘন্টা লাগে, কোনোটা ১ ঘন্টাতেও হয়ে যায়। তো এইরকমভাবে হয় মানে আরকি। অ্যাকচুয়ালি কি এটা ফুল টাইমই এটাকে বলা যেতে পারে বলতে না? গেলে হ্যাঁ, এটা অনেকটা সময় নিয়ে নেয় দিনের। মানে যদি প্রপার কাজ করতে হয় সময় অনেকটাই না, নিয়ে আমি বলছি ভট্টবাবুর পেজটাকে সামলাতে তুমি কি ফুল টাইম হিসেবেই এটা করো না আরো ফুল অন্য টাইম হিসেবে, হ্যাঁ, না ফুল আমি মানে অন্য কিছু পার্ট টাইম পার্ট করছো? টাইম করি, সঙ্গে এটা অবশ্যই তাই। কারণ যতগুলো আমি কার্টুন দেখতে পাই যেন মনে হয় যেন সত্যি করে একটা টিম কন্টিনিউয়াসলি কাজ না, আমাকে করছে। পেজে অনেকেই বলেছে যে আপনাদের টিমের কার্টুনটা আমি হ্যাঁ, দেখেছি। হ্যাঁ। কিন্তু আমি ওদেরকে এটা বোঝাতে পারি না যে আমার পেজ বহু বছর না, ১ বছর। একজনই আছে, আমি আছি। পেজটা ১ বছরের? না, না, পেজটা ১ বছর, মানে আমি একাই চালাই। ও বহু ১ বছর নাই। বছর, হ্যাঁ, বহু বছর না, ১ বহু বছর। বছর না। হ্যাঁ। এবার তুমি যখন কোনো রকম রাজনৈতিক কার্টুন বানাচ্ছ, থ্রেট ফেট কিছু আসে না? হ্যাঁ, থ্রেড প্রচুর পেয়েছি। মানে পেজের ইনবক্সে, কমেন্টে প্রচুর থ্রেড পাই। তাহলে এই যে এই থ্রেট দেওয়ার পরও ভট্টবাবুর তীক্ষ্ণতাকে আমরা দেখেছি যে কন্টিনিউয়াসলি বাড়তে, কমে যায়নি। ভয় না পাওয়ার কারণটা কি? ভয় না পাওয়ার কারণটা হচ্ছে যে মানে চারপাশে যেটা হচ্ছে সেটা অনেক সময় কি হয়, মানে ওই বলে না মাথার উপর জল উঠে যাওয়া? ওরম টাইপের ব্যাপার হয়ে যায় আরকি। মানে সবকিছু দেখে, এবং চারপাশের মানুষের এটাও তো ব্যাপার যে মানুষ অনেক বেশি মানিয়ে নিচ্ছে। যা হচ্ছে আচ্ছা ঠিক আছে, হয়ে যাক, ঠিক আছে। এবার সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এইটা নিয়ে কথা বলাটা দরকার। এবার যে তুমি যেটা বললে যে তীক্ষ্ণ হয়ে যাওয়া, মানুষের যেহেতু মানে এটা একদম রুড ভাবে বলতে গেলে মানুষের চামড়া যেহেতু মোটা হয়ে গেছে, সেহেতু মানে কলমের খোঁচাটাও একটু বেশি করে মারতে হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা কি তোমাকে কেউ অস্বস্তি ফিল করে? মানে যখন চারপাশে কিছু ঘটে
আমি আমি জানতে চাইছি মানে কার্টুনিস্ট হিসাবে হ্যাঁ হয়, তোমার কি প্রবলেম অবশ্যই হয় হয়, নাকি এটা? অবশ্যই হয় সেক্ষেত্রে। মানে এবং আমাকে কিছু আঁকতেই হবে না আর আঁকতে হবে বলতেই বলে না, বলতেই হবে বলতে ওদেরকে? হবে না। আমি যে বললাম অনেক ইস্যুই আমি হয়তো স্কিপ করে যাই। আমি সেই হয়তো আমি আইডিয়া পাচ্ছি না, পড়াশোনা করে হয়ে উঠছে না বা আমার সেই ইস্যু নিয়ে বানাতে ইচ্ছা করছে না। কিন্তু এমন অনেক ইস্যুই থাকে যেটা নিয়ে আমার মনে হয় যে না আমার কথা বলা দরকার। এটা নিয়ে মানুষকে বারবারই খোঁচা দেওয়াটা দরকার। যে দেখুন চোখের সামনে এইটা হয়ে যাচ্ছে তারপর আপনি চুপ করে আছেন। এই ব্যাপারটা। ঠিক, একটা কার্টুনিস্টের কাজ তো অবশ্যই যে সমাজে সমাজে যা চলছে সেটাকে আয়না দিয়ে দেখিয়ে দেওয়া সময়ের সাথে সাথেই। যেটা আমি বলছিলাম যে তোমার ভয় লাগে না, এই কথাবার্তা জিজ্ঞেস করছিলাম কেন? ভয় লাগানোর কারণ হচ্ছে ওই মানে ছোট থেকেই আমার এটা মনে হয় যে যেটা ভুল সেটা না, ভুল। এটাও ঠিক। হ্যাঁ। আমি মনে করি ভয় লাগার না কারণ কি এটাই যে এখনো পর্যন্ত তোমার যেহেতু সংসার হয়নি, হুম, হুম। যেহেতু এখনো হতে পারে। আ এটা একটা কারণ হতে পারে। হতে পারে, হয়তো হতে পারে। যেহেতু তুমি এখনো পর্যন্ত সেভাবে কোথাও কাজ করো, না আমি মনে সবই ফ্রিল্যান্সে কাজ করি। ফ্রিল্যান্সিং করছো। এবার ধরে নিচ্ছি আমি তুমি কালকে একটা জায়গায় আমাদের কলকাতারই কোনো একটা বড় নিউজ হাউসে তুমি কাজ পেয়ে গেলে, ঠিক আছে? আর সংসারও হয়ে গেল। ৫ বছর পর যদি আমি তোমাকে আবার ইন্টারভিউ নিই, তাহলে কি মনে হচ্ছে সেই একই ধারণা থাকতে পারে? সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা একটু মুশকিল। কারণ কারণ আমি বলছি যে তোমার যে কার্টুন আছে, হ্যাঁ, সেই কার্টুন কিন্তু সত্যিই মানে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে অন্য লেভেলের এটা। আচ্ছা, থ্যাংক ইউ। মানে এখনো পর্যন্ত এই ধরনের কার্টুন এখন বর্তমানে, আগে হয়েছে হয়তো, আগে প্রত্যেকটা যারা লিডার রয়েছে তারাও সেটাকে অ্যাকসেপ্ট করতো। অ্যাকসেপ্ট করতেন না। এবং তারা বলতেন যে আমাকে নিয়ে কার্টুন হলো না কেন? তার মানে কি আমার গুরুত্ব কমে যাচ্ছে পলিটিক্সে? এরকম জওহরলাল নেহরুর ক্ষেত্রেই আমরা দেখেছি। উনি নিজেই বলতেন ঠিক। যে আমার কার্টুন হলো না কেন আজকে? তো এটা ছিল। এখন সেই অ্যাকসেপ্টেন্সও নেই আর সেই ধরনের মানে কি বলবো? মানে আমাকে নিয়ে কার্টুন করা, আমাকে আমাকে বিকৃতি করে এইভাবে আমার একটা হাস্যরসের মাধ্যমে আমাকে উপস্থাপন করা, এটা অনেকে নিতে পারেন না। কিভাবে নিচ্ছে তাহলে এখন? এখন সবকিছু হচ্ছে মানুষের প্রথম কথা মানুষের পেশেন্স মানে প্রচণ্ড কমে গেছে। এবার সেখানে দাঁড়িয়ে মানুষ সবসময় চায় যে আমি যেটা মনে করছি, সেই কথাটা আমি শুনতে চাই উল্টো দিক থেকে। যেমন তুমি দেখতে পাবে মানে একদম নিচু তলায় যদি যাও যে চায়ের দোকানে এখন আর পলিটিক্সের আড্ডাটা হয় না আগের মতো। যেটা আগে হতো। এবার কেন হয় না? কারণ আমরা ওই মানে বিরুদ্ধ ওই মতটা শুনতে চাই না। এখন চায়ের থেকেও হয়তো হাতাহাতি হয়ে যাবে। মানে মানে একটু কেউ অন্য মতে কোনো কথা বললে হয়তো হাতাহাতির পর্যায়ে চলে যাবে। তো সেই একদম নিচু শ্রেণী থেকে তুমি দেখতে পাবে যে সেই জিনিসটা নেই আর। ফলে মানুষের মধ্যে ওই মানে আমাকে নিয়ে ছেলে খেলা করে দেখানো হচ্ছে এক ধরনের বা আমাকে ওইভাবে হাসির মাধ্যমে উপস্থাপনা করা হচ্ছে। এটা মানুষ এটা নিতে মানতে পারছে পারবেন মানতে না। পারছে না মানুষ। এটার কি কারণ তোমার কি আইডিয়া আছে যে কেন এই ঘটনাটা হচ্ছে? আমার মনে হয় এটা সব দিক দিয়েই হচ্ছে আরকি। মানে শুধুমাত্র পলিটিক্স এর দিক দিয়ে না। এটা সব ক্ষেত্রে মানে আমি যে মতটা বিশ্বাস করি আমাকে ধরা যাক আমি বললাম যে সূর্য পশ্চিম দিকে উঠছে। এবার তোমাকে এই মতটাতে বিশ্বাস করতেই হবে সূর্য পশ্চিম দিকে উঠছে। আগে কি ছিল? হ্যাঁ, না সূর্য পূর্ব দিকে উঠছে এই মতটা আমি শুনবো। এখন হচ্ছে শুনবো না। কেন তুমি শুনবো, বিশ্বাস তর্ক করছো করবো না? একটু। তর্ক করবে এখন ওইটা নেই। এখন মানুষ এক্ষুনি ইনস্ট্যান্ট তুমি বিশ্বাস করবে কি করবে না। করবে না তাহলে যাও তুমি। এরকম হয়ে গেছে মানুষের ব্যাপার। আচ্ছা, ভট্টবাবু এবং শুভম, আমি শুভমকে নিয়ে কিছু কথাবার্তা জানতে একদম, চাই। একদম। শুভমের কি পরিকল্পনা রয়েছে? কি করতে চাও তুমি? আমি এই মুহূর্তে বিভিন্ন চাকরির জন্য চেষ্টা করছি। আর এর বাইরে আলাদা করে নতুন কিছু মানে পরিকল্পনা নেই। কারণ ভবিষ্যতের কথা ওইভাবে তো বলা যায় না। বিশেষ করে এই মানে ২০২০ তে করোনা যাওয়ার পর থেকে ভবিষ্যৎ নিয়ে ওভাবে মানুষের মধ্যে আর ইয়ে নেই যে কি হবে, কালকে কি হবে মানুষের ভাবার মতো সেই জায়গাটা নেই। ফলে সেখানে দাঁড়িয়ে ওই মানে একটা চাকরির চেষ্টা করছি। এইটুকুই আরকি। আর সঙ্গে কার্টুন চালিয়ে যাওয়া। আ যাদের গায়ে চাকরি করবে তাদেরকে বলে দেবে তো যে ভট্টবাবুটা আমার? না ওখানে ছদ্মবেশে যেতে হবে। হ্যাঁ? ছদ্মবেশে যেতে হবে। কিন্তু এই যে এখন ক্যামেরায় চলে এলে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি করে ছদ্মবেশ হবে? হ্যাঁ, সেটাই। দেখি প্লাস্টিক সার্জারি যদি কিছু করা যায় মাঝখানে। আচ্ছা, এই প্রশ্ন নিয়ে আমি বলি। তোমার মধ্যে এই যে আঁকতে তুমি ভালো করে আস্তে, আস্তে শিখে গেছো, অনেকদিন ধরে শিখছো, তোমার কথা অনুযায়ী হয়। তুমি আঁকার ছেলে ছিলে না। একদম। হাস্যরসটা তোমার এত ভালো কি করে হয়? মানে এত প্রত্যেকটা পোস্টের মধ্যে যে লেখাগুলো থাকে, সেই লেখাগুলো তোমার ভাবলে অবাক লাগছে। হ্যাঁ, মানে এটা তো মানে এটা মানে ১ম থেকেই হয়েছে এটা। মানে আমি সবসময় কিছু একটা পোস্ট দেওয়ার ক্ষেত্রে আমি কমেডির মোড়কেই দিতে চেয়েছি সেটা। এবার সেখান থেকে হয়তো হয়েছে। এবার এটার পেছনে মানে হতে পারে আমার ছোট থেকে কমেডি সিনেমা দেখা হতে পারে বা বাংলা সাহিত্যের যে কমেডির বা হাস্যরসের যে নমুনা রয়েছে সেগুলো পড়ার ক্ষেত্রে হতে পারে। সেটার এক্সাক্ট উত্তর হয়তো আমি দিতে পারব না। কিন্তু ওগুলো হয়তো আমার সাবকন্সিয়াস মাইন্ডে রয়ে গেছে। সেগুলোর হয়তো প্রভাব এখানে পড়েছে। কোনটাতে তুমি বেশি ফিল করো বা আঁকতে ভালো লাগে? একটা হচ্ছে জেনারেল, যেটা তোমরা ধরো শীতকাল আসছে, গরমকাল, তাহলে মানুষের কি রিঅ্যাকশন রয়েছে, একদম সাধারণ যে কার্টুনগুলো সেটা, নাকি পলিটিক্যাল কার্টুন? কোনটাতে তোমার মনে হয় যে এটা আমি আঁকি? না, ওই শীত আসছে, গরম পড়ছে, বর্ষা আসছে ওগুলো তো ঠিক আছে, ওগুলো আঁকাই যায়। কিন্তু মানে মগজাস্ত্রের প্রয়োগটা করতে হয় হচ্ছে পলিটিক্যাল কার্টুনের ক্ষেত্রে।
যে ভেবে চিনতে, কারণ ওটাকে শুধুমাত্র তো মানে মোটাভাবে ওটাকে তুলে ধরলে হয় না, ওটাকে এমনভাবে তুলে ধরতে হবে যে একটা হাসির খোরাকও থাকবে, কিন্তু সেই হাসির মধ্যে অসঙ্গতিটাও রয়েছে। যে একটা কিছু সমাজে একটা কিছু ভুল হচ্ছে, সে অসঙ্গতিটাকে আমি হাসির মধ্যে তুলে দিতে হবে। কিন্তু সেই হাসিটা আবার এমনভাবে তুলে ধরবে না যাতে মানুষের মনে হয় যে, "ও ঠিক আছে, এটা হতেই পারে।" মানুষের মনে প্রশ্নটা যেন রয়ে যায় প্রশ্ন যেন থাকে। যে, "এটা হওয়া কি উচিত হলো? কেন হলো?" এই। ঠিক। থ্রেট আর অফার যদি কথাবার্তা বলি, তোমার কাছে এই দুটোর মধ্যে এসছে কিছু? থ্রেট এবং অফার। অফার বলতে কিরকম অফার মানে এরকম অফার, যেহেতু আমি বললাম যে ভিউয়ার্সরাই ঠিক করে নিচ্ছে যে এইটা হচ্ছে কোনো একটি রাজনৈতিক দলের মুখপত্র। এটা ভেবে নিচ্ছে কিন্তু। একদম, একদম, হ্যাঁ। তাহলে অন্যান্য দলরাও কি তোমাকে অ্যাপ্রোচ করেছে, আমার নিয়েও কার্টুন করো, তাহলে আমি কিছু টাকা দেবো? না, আজ অব্দি আসেনি। থ্রেট। হ্যাঁ। সে এটা তুমি খুব খারাপ করলে, কোথায় আছে তোমাকে খুঁজে বের করে হ্যাঁ, তোমাকে হ্যাঁ, পেটাবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, থ্রেট প্রচুর পেয়েছি। পেজের ইনবক্সে, কমেন্টে প্রচুর থ্রেট পেয়েছি। মানে সে থ্রেট মানে নোংরা ধরনের থ্রেট একেবারে। কিন্তু আমি একটা সময় অবধি সেগুলো প্রচণ্ডভাবে রিঅ্যাক্ট করতাম। কিন্তু তারপরে বুঝলাম যে এগুলো রিঅ্যাক্ট করে কোনো লাভ নেই। কারণ এর পেছনে যদি সময় নষ্ট করি তাহলে আমি আমার মানে শিল্পচর্চা নিয়ে থাকতে পারব না। এটা হচ্ছে ব্যাপার। ফলে আমি এখন আর ওগুলো পাত্তা দিই না। দেখিও না আমি। খুলেও থ্রেট দেখি না। থ্রেট দেখো না আর। খুলেই দেখি না আমি আর। আর অফার? অফার আসেনি। আজ পর্যন্ত সত্যিকারের কোনো অফার আসেনি। এই যে ধরো এখন ভিডিওটা হলো, হ্যাঁ। এবার এতে বুঝে গেল যে না শুভম তো একদম ইন্ডিভিজুয়াল পার্সন আছে। তো এবার যদি কোনো পলিটিক্যাল পার্টি বলে যে তুমি আমার হয়ে ইলেকশনের পুরোটাই প্রচার করো, তুমি অন্য পার্টিকে তুমি খোঁচা মেরে যেমন খুশি লেখো, তার বিনিময়ে তুমি অর্থ পাবে ভালো মোটা রকম, তাহলে কি করে অ্যাকসেপ্ট করবে এটা? সেক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিতে হবে যে আপনার দিকেও খোঁচাটা আসতে পারে ঘুরে। ও মানে টাকা দিন, কোনো অসুবিধা নেই। খোঁচা আসতে পারে। আসতে পারে। কারণ একটা আঙুল তুলে ৪ টে আঙুল তো নিজের দিকে থাকবে না। কিছু করার নেই ওটা। সেটাই। হ্যাঁ। যেহেতু তুমি বেহালায় থাকো, হ্যাঁ। বেহালায় তো রিসেন্টলি একটা পোস্ট দেখলাম তোমার, ঠিক আছে? তো তুমি বেহালাকেও কেন ছাড়লে না যে এটা থাক, এটা বাড়ির কাছাকাছি আছে? না, ছাড়াছাড়ির মধ্যে না। মানে আমার মোটামুটি আ মানে কি বলবো? আমার ধ্যান ধারণার মধ্যে থাকা পেরিফেরিতে কোনো রকম ঘটনা ঘটলে আমি সেটা নিয়ে করার চেষ্টা করি। এবার সেটা বেহালা হোক কি বালিগঞ্জ হোক, যেকোনো জায়গা হোক, যে আমি কোনো সেটা জায়গায় চেষ্টা থাকতে করি করার। ফলে ওইভাবে আমি তো ভাবিনি যে বেহালায় আছি বলে করব না, এই না সেই না। ওরকম আমি কোনো ইয়ে করিনি। বাবা মা তোমাকে কখনো বাধা দেয়নি? এই এত এত বা আশেপাশে বন্ধু বান্ধবরা, তুই এত অ্যাগ্রেসিভলি কিছু না, করিস না, না? না, সেটা করেনি। বরং ওরা আরো বেশি এটাকে মানে বাহবাই জুগিয়েছে যে, "আচ্ছা ঠিক আছে কর, কোনো চাপ নেই।" এটা অবশ্যই তাই। মানে বিশেষ করে বাবা-মার সাপোর্ট তো অবশ্যই আছে। মানে বাবা-মা বলেই যে, "করো।" ভট্টবাবুতে হ্যাঁ, হ্যাঁ। ভালো সাপোর্ট হ্যাঁ, আছে। হ্যাঁ, অবশ্যই। এমন কিছু মেসেজ বা এমন কিছু ঘটনা ভট্টবাবুকে নিয়ে যেটা তোমার মনে হয়েছে যে সত্যি আমি ভালো আমাকে অ্যাপ্রিসিয়েশন করেছে লোকে, এরকম কোনো কাজ রয়েছে? এরকম কোনো কাজ বলতে আ বা তোমাকে ফোন করেছে যে আপনাদের যোগাযোগ বা কি করে করবে তোমাকে না, কমেন্ট রিসেন্ট হবে? টাইমে একটা এক্সিবিশনে আমার ছবি নিয়েছে পুনে থেকে। তো সেখানকার একজন, উনি তো ন্যাশনাল লেভেলের একজন কার্টুনিস্ট। তো উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন ইনস্টাগ্রামে। তো সেখানে উনি বলেছিলেন যে, "তোমার কার্টুন যদি দাও ইয়ে।" তো উনি এখান থেকে পোস্ট নিয়েছিলেন। তো আমি ওনাকে বানিয়ে দিয়েছিলাম। উনি ওটা উনি প্রিন্ট ওখান করে থেকে ওখানে প্রিন্ট করে এক্সিবিশন এক্সিবিট করেছিল। করেছিল। হ্যাঁ। এই ছবিগুলো পরবর্তীকালে কি করার কথা ভেবেছো? পরবর্তীকালে আমার পেজ থেকে বিভিন্ন কার্টুন নিয়ে আমি বই বানিয়েছি এর আগেও। বই বানিয়েছি। দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। ও তুমি একদম বই হিসেবেই বই করেছো? হিসেবে বের করেছি আমার পেজের থেকে। এটা হচ্ছে ১ম সংস্করণের কভারটা। আর ২য় সংস্করণের কভারটা হচ্ছে এইটা। এইটা না? আচ্ছা। কখনো কমিক বই করার ইচ্ছে কমিক নেই? বই এই মুহূর্তে মানে নিজের স্টোরি এই মুহূর্তে ভেবে পাচ্ছি না। তো ঠিক। স্টোরি কোনদিন ভেবে পেলে অবশ্যই নিজে চেষ্টা করব। মানে যেমন ধরো বাটুল দি গ্রেট, যেমন ধরো স্যান্ডোদার কাণ্ড, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিজের কখনো ভট্টবাবুকে তুমি ওই একটা ভাবনি? গল্প ভাবতে হবে। গল্প এই মুহূর্তে আমি মানে সঠিক কোনো গল্প ভেবে পাইনি। সেটা কি ভট্টবাবুকে নিয়েই? না, না, বটও কিনি না। আমি তুমি নিজের নিজের মতো একটা ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টার ক্যারেক্টার তৈরি করবে? হ্যাঁ, হয়তো করব। ভট্টবাবু একটা ক্যারেক্টার হতে পারে না? হতে পারে এই মুহূর্তে আমার ওই নিয়ে কোনো আইডিয়াটা প্ল্যান আসেনি। নেই। হ্যাঁ, এই মুহূর্তে প্ল্যান নেই আমার। তোমার যে কার্টুনের স্টাইলাইজেশনটা, স্পেসিফিক কোনো স্টাইলাইজেশন মেইনটেইন করো না এমনি না, আমি যা ছোট এলো? থেকে বিভিন্ন ধরনের কার্টুন বা কমিক্স দেখেছি। এবার সেখান থেকে হয়তো কিছু প্রভাব সবটা মানে অ্যামালগামেটেড হয়ে হয়তো কিছু তৈরি হয়েছে স্টাইল। তো ওই হিসেবেই করি। আলাদা করে স্টাইল হয়তো লোকে ওটা দেখে বলতে পারে যে হ্যাঁ, এটা ওর করা কাজ। কিন্তু আমি তো ওইভাবে যেহেতু সারাক্ষণ আমি ওটা নিয়ে ওঠা বসা করছি, তো আমার পক্ষে তো ওইভাবে বোঝাটা মুশকিল। আচ্ছা, কিসে এগুলো করা হয়? এগুলো আমি অনেক ক্ষেত্রে মানে হাতে করে স্ক্যান করে কালার করি ডিজিটালি, আর নয়তো অনেক ক্ষেত্রে একবারে ডিজিটালি আমি এঁকে ইয়ে করি। ও মানে ১ম এ পেন্সিলে হতে পারে? পেন্সিল, হ্যাঁ, করে তারপর সেটাকে স্ক্যান করে হয়তো কালার করলাম। আর নয়তো একবারে আমি ডাইরেক্ট ইয়েতে এঁকে নিই কম্পিউটারে। বাস্তবে তুমি কিরকম? মজার না সিরিয়াস? সিরিয়াস তো একেবারেই নই, মজার। কিন্তু ওই আরকি মানে মানে আমি অনেক ক্ষেত্রেই যেচে পড়ে অ্যাপ্রোচ করতে পারি না। বা ধরো মানে ওই মানে নিজেকে ওইভাবে আমি তুলে ধরতে পারি না, বা যেটাকে বলে আত্মপ্রচার যে আমি এই করেছি, ওই করেছি, আমি ওটা পারি না। তো অনেকেই বাইরে থেকে দেখে অ্যাজিউম করে যে আমি হয়তো একটু
না কুচু, ইগোইস্টিক, কিন্তু আদতে আমি অবশ্যই সেরকম নই। এরকম না। সবসময় ভট্টবাবুর মতনই যেমন মোটামুটি সেটা আমার মানে ইয়ের উপর নির্ভর করে, মানে আমি কাদের সাথে রয়েছি, কিরকম লোকের সাথে রয়েছি, সেক্ষেত্রে আমি একদম ভট্টবাবু মোডে চলে যাই। ভট্টবাবুর মোডে, তাই তো? মোডে একদম। ঠিক। আমি তোমার চোখে কলকাতায় হুম, বা বাংলার হুম, কোন কার্টুনিস্ট যারা রয়েছে হুম। তোমার তোমার ব্যক্তিগতভাবে কাজ খুব ভালো লাগে এবং তারা সুন্দর কাজ করছে? সেটা যেকোনো ক্ষেত্রে, মানে পলিটিক্যাল হতে পারে আচ্ছা। বা জেনারেল হতে পারে। আমার অবশ্যই এমিনেন্ট আর্টিস্টদের মধ্যে অনুপ রায় পছন্দের, দেবাশিসদের পছন্দের, উদয়দেব পছন্দের, এবং এই সময়ে একজন খুব ভালো শিল্পী কাজ করছেন সৌম্যদীপ সিনহা বলে। তিনি খুব ভালো পলিটিক্যাল কার্টুন করেন। তো এদের কাজ আমার খুব পছন্দ হয়, এবং এদের কাজ আমি ফলো করি, দেখি আমি ইয়ে করে। ঠিক, কখনো মানে কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে কারোর সাথে? না, দেবাশিসদেব, উদয়দেবের সাথে আমার পার্সোনালি দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। বাদবাকি দুজনের সাথে আমার পরিচয় করা হয়ে ওঠেনি। কিছু বলেছে তোমাকে? হ্যাঁ, অবশ্যই বলেছে ভালো কাজ, মানে চেষ্টা করে আরো ইয়ে আরে করার। বাহ! হ্যাঁ, বাহ! ইয়ে করেছে। আমি তোমার একটা অ্যাপ্রিশিয়েট ছোট করেছে। ইয়ে বলে রাখি। আমি তো বললাম তো, হুম, আগের ভিডিওতেই বলেছিলাম হ্যাঁ, যে আমি যেখান থেকে যা পেরেছি আমি শেখার চেষ্টা হ্যাঁ, হ্যাঁ, করেছি, হ্যাঁ, ঠিক আছে? একদম। তো আমি তখন আরেকটা টিভি চ্যানেলে কাজ করছিলাম। তখন উদয় দাস একটা কর্মশালা ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কার্টুন দল বলে, কার্টুন ঠিক দল, আছে? কার্টুন দল, হ্যাঁ। তখন একদিনের কর্মশালা করেছিলাম। আচ্ছা, আচ্ছা। সেখানে অনুপ দা ছিল। হ্যাঁ, অনুপ রায়, হ্যাঁ, ঠিক। আমার ছবিও আছে। আমি আচ্ছা, আচ্ছা। আমি থাকলে আমি তোমাকে দেখাবো আচ্ছা, আচ্ছা, তারপর। এখন তোমার ধরো কার্টুন, তুমি এত সারাদিন ধরে ভাবলে, হুম, হুম, বানালে এবং তারপর তুমি সেটা পোস্ট করলে। হুম, পরে দেখছো যে এটা তো প্রচুর পরিমাণে শেয়ার করছে। হুম, সাধারণ হুম। মানুষ তো শেয়ার করে, ঠিক, ঠিক, কমেন্ট ঠিক। করে, লাইক হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ। আবার আরেক ধরনের মানুষ আছে যারা সেটাকে নামায়, হুম, সেখানে ভট্টবাবুর পেজটাকে সরায়, হুম, হুম, হুম। তারপর আবার এটাকে রিপোস্ট ঠিক, করে। ঠিক, হ্যাঁ, হ্যাঁ। এই ব্যাপারগুলো তুমি তোমার চোখে কেমন লেগেছে? দেখো, ১ম সত্যিই খারাপ লাগতো। কারণ এতটা খেটে একটা কাজ করা, তারপর সেটা কেউ লিটারেলি চুরি করছে। চুরি করে সে নিজের ওয়ালে পোস্ট করছে, এবং কোনো ক্রেডিট ছাড়া। তো এটা অবশ্যই খারাপ লাগতো। কিন্তু এখন মানে এটা গত ৭-৮ বছর ধরে বলে মানে মুখে থুতু উঠে গেছে বলতে গেলে। সেই এবং যারা এটা করে, ১ম কথা হচ্ছে, যারা এটা করে তারা আমার অডিয়েন্সও না। মানে তারা কার্টুন হিসেবে সেটাকে পোস্ট করছে না। তারা একটা ভাইরাল কিছু পেয়েছে, তারা তাদের পেজের রিচ বা অ্যাকাউন্টের রিচ বাড়ানোর জন্য তারা সেটাকে ইউজ করছে। ঠিক। ফলে আমার একটা সময় মনে হলো যে এদেরকে বলে লাভ নেই কোনো। আর ওই আরেকটা কথা হচ্ছে, ঠক বাজতে গা উজাড়। মানে আমি এরকম কতজনকে ধরতে যাবো? মানে কতজনকে ধরে বলবো, আর নাকি আমি আমার কাজটা করব। আমি তার থেকে ভাবলাম যে ঠিক আছে, কাজে মন দিই। তার থেকে মানে ওইদিকে মন দিয়ে লাভ নেই। মন দিয়ে লাভ নেই। হ্যাঁ। না, তোমার কাজ তো এমনও হয়েছে যে অনেক জায়গায় তারা পাবলিশও করেছে। ধরো হ্যাঁ, বড়, হ্যাঁ। বড় নিউজ হ্যাঁ, করেছে। চ্যানেলও, ঠিক আছে? তারা মানে কার্টসি না পেপারও। দিয়ে পাবলিশ করেছে আরকি। মানে কাটছে না দিয়ে। কার্টসি না দিয়ে। হয়তো সেটা খুব ভাইরাল হয়েছে। এবার তারা ওই Facebook থেকে জাস্ট কোনমতে তুলে, এবং অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে Facebook এ ওটা ছড়াতে ওটার লোগোটাই উড়ে গেছে। মানে মাঝপথে কেউ লোগোটা উড়িয়ে সেও শেয়ার করেছে, বা ওরা কোথাও সূত্রে পেয়েছে, ওটা শেয়ার করে দিয়েছে। আচ্ছা, তোমাকে আমি এই পরিস্থিতি যদি রাখি, ধরো তুমি ছবিটা পেয়েছো, পেলাম। নামটা ছাড়া পেয়েছো, হুম, 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 ঠিক আছে? হুম, হুম, কিন্তু তুমি যখন দেখতে পাচ্ছ, হুম। তখন ওখানে লেখা রয়েছে যে সৌজন্য ফেসবুক। এটাতে কি মোটামুটি তোমাকে স্যাটিসফাই করে, নাকি আমার নামটাই রইলো না? না, অবশ্যই মানে আমি যদি সবথেকে সৌজন্য ফেসবুক দেয় তাহলে কি করবে? না, আমি সবথেকে মানে স্যাটিসফাইড হব যদি প্রপার কার্টসি দেয় যে এটা এই পেজ থেকে সংগৃহীত। কিন্তু যদি না জানতে পারো, ওই যে বলো করতে, না জানতে পারলে কিছু করার নেই, আমি কি করব কিছু আর? করার নেই। হ্যাঁ, আমি কজনকে ধরতে যাবো এইভাবে? কারণ এমন অনেক হয়েছে যে হ্যাঁ, হ্যাঁ, সৌজন্য হ্যাঁ, হ্যাঁ, গুগল, হ্যাঁ, হ্যাঁ, সৌজন্য হ্যাঁ, হ্যাঁ। ফেসবুক তারা পর্যন্ত নিজের নাম চালিয়ে বসিয়ে দিয়েছে ইয়ে করে। এরকম প্রচুর হয়েছে আমার ক্ষেত্রে। কিন্তু কিছু করার নেই, আমি কজনকে ধরতে যাবো এইভাবে? না, আমার পেরিফেরি বাইরে একটা বিরাট সংখ্যক লোক আছে যারা এই কাজ করে বেড়াচ্ছে। এগুলো করে সবাইকে তো বেড়াচ্ছে। ধরা সম্ভব না এইভাবে। না, তারা হয়তো অনেকে এমন জানে না হুম। যে এই যে ছবিটা নিচ্ছি, হুম, হুম, হুম। এটা অ্যাকচুয়ালি ওই আর্টিস্টের হ্যাঁ, তারা অনেক, জানেও না। তারা জানে ওটাই তো, না। ওরা জানেও তো না তারা। আমাদের চেষ্টাও থাকে যে আমরা যাতে তুলনামূলকভাবে বেসিক আর্টিস্টদের সঙ্গে পরিচয় করাই, সারাদিন ধরে কিভাবে পরিশ্রম করে সেটাকে বোঝাই। আর যেটা আপনারা করেন, চট করে শেয়ার করুন। হুম, হুম, হুম। পেজ থেকে শেয়ার করুন শেয়ার যত করুন, হ্যাঁ। খুশি। কিন্তু আমার মনে হয় নামিয়ে সেটাকে এডিট করে কাটছি তো দেওয়া উচিত, তাই না? সেটাই, একদমই তাই। এই মুহূর্তে কার্টুনিস্ট যারা রয়েছেন, অনেকেই পুরনো হুম, হতে হুম, পারে, হুম। নতুন হতে পারে, তারা এই যে রাজনৈতিক কার্টুন এড়িয়ে যাচ্ছে, নাকি আরো করছে? সেটা পছন্দ অপছন্দের থাকার, তোমার চোখে কি পড়ে যে এখন কার্টুনিস্টরা সেভাবে রাজনৈতিক কার্টুন করছেন? না, আমার এই সময় দাঁড়িয়ে মনে হয় লোকে একটু মানে ইনটেনশনালি এড়িয়েই যাচ্ছে পলিটিক্যাল কার্টুনটা। কারণ তারা হয়তো বিতর্কটা চাইছে না, বা পেজে ওই হেট্রেটটা তারা চাইছে না। তো ওই আরকি, শীতকাল এসছে, গরম পড়ছে, বর্ষা এসছে, ওই টাইপের কার্টুনই তারা করতে বেশি পছন্দ করে। তো অনেক ক্ষেত্রেই তারা এড়িয়ে চলে যাচ্ছে। করছে না। সেইভাবে তো আমি পলিটিক্যাল কার্টুন খুব বেশি এখানে দেখতে পাই না। বর্তমানে কার্টুনিস্ট এমনিতে খুব কম আসছে, ঠিক হুম, আছে? হুম, হুম। এবার তুমি এই কার্টুন নিয়ে কাজ করছো প্রায় ৭ বছর ৮ বছর হয়ে গেল। ভবিষ্যতে তুমি যদি কার্টুন নিয়ে কাজ করো, তুমি এখন কি চাকরির জন্য কোনো কিছু ট্রাই করছো? হ্যাঁ, আমি নিজের মতো চেষ্টা করছি চাকরি খোঁজার জন্য। সেটা কি চাকরি? আমি বিভিন্ন গ্রাফিক ডিজাইনের কাজ খোঁজার চেষ্টা করছি। কার্টুনের চাকরি নাকি যেকোনো? কার্টুনিস্টের চাকরি তো এভাবে নেই আর খবরের কাগজে এই মুহূর্তে। মানে আর যেটুকুও বা আছে, একদমই প্রায় মানে মার্কেট একদম ছোট হয়ে গেছে। নেই প্রায় বলতে গেলে। ফলে কার্টুনিস্টের আজ থেকে ১০ বছর আগে হলে হয়তো কার্টুনিস্টের চাকরি আমি পেয়ে যেতাম। কিন্তু এই মুহূর্তে এখানে তো কার্টুনিস্টের চাকরি নেই আর। ফলে চেষ্টা করছি।
ইয়ে করার। আর কার্টুনের দর্শক সংখ্যা অনেক কমে গেছে বলতে গেলে। মানে আমি এমন অনেক কার্টুনিস্টকেও জানি যারা হয়তো একটু বয়স্ক, তারা হয়তো পলিটিক্যাল কার্টুন করেন, কিন্তু তারা সেভাবে রিচ পাচ্ছেন না। তো তাদের কার্টুন হয়তো মানুষের কাছে পৌঁছচ্ছে না। এবার ফলে তারা হয়তো ওই গণ্ডিটার মধ্যে আসতে পারছে না, যেখানে দাঁড়িয়ে মানুষ জানতে পারবে যে হ্যাঁ, এনারাও করেন। একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে অবশ্যই হচ্ছে। কিন্তু মানুষ হয়তো সেইভাবে মানে বিশাল আকারে ওইভাবে হয়তো জানতে পারছে না। এবার ওইটা একটা তো সমস্যা রয়েছে এখানে। তোমার চোখে এখন এখন এই পরিস্থিতিতে কার্টুন আর কতটা দরকারি? কার্টুন অবশ্যই দরকারি। কারণ আমার মনে হয় কার্টুন এমন একটা অস্ত্র যেটার মাধ্যমে আ মানুষকে খুব সহজে হাস্যরসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া যায় যে কোথায় গন্ডগোলটা হচ্ছে, কোথায় গন্ডগোলটা হয়নি। মানে আমি মাংসটা কম সেদ্ধ হয়েছে এটুকু আমি বলতে পারি। এবার তারপরে মাংসটা তুমি কতটা সেদ্ধ করবে, কি করবে সেটা তোমার ব্যাপার। ফলে কার্টুন সেই জায়গাটা অবশ্যই করে। কার্টুন সেই খোঁচাটুকু অবশ্যই দেয়। আমি এটা জানার চেষ্টা করছি তোমার আ পরবর্তীকালে কার্টুন নিয়েই কন্টিনিউয়াসলি থাকবে। আমার এখনো পর্যন্ত তো আমার ভালোবাসা রয়েছে। ভালোবাসা এবার রয়েছে। হ্যাঁ, এখনো পর্যন্ত রয়েছে আমার। এবার ভবিষ্যতের কথা তো এই মুহূর্তে বলতে পারব না কিছু। এখন বর্তমানে যে কার্টুন ধরো কার্টুনিস্ট যারা রয়েছে বা যেকোনো যারা ক্রিয়েটিভ লাইনে কাজ করছে, তারা যখন কোনো কিছু করছে তখন দুটোকে ফলো করছে। একটা হচ্ছে যে Facebook কি চাইছে বা সোশ্যাল মিডিয়া কি চাইছে সেই অনুযায়ী আঁকবো নাকি নিজের মতন করে করব। মানে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি কোনটাকে প্রেফার করবে? অ্যালগরিদম কি বলছে নাকি তোমার যেটা ইচ্ছা হচ্ছে? না, আমার অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে অ্যালগরিদম আ ফলো না করার জন্য আমার পেজের রিচ পড়ে গেছে। অনেক ক্ষেত্রেই এরকম হয়েছে। কিন্তু আমি তাও অ্যালগরিদম ফলো করব না। মানে আমার নিজের যেটা ইচ্ছা হবে আমি সেটাই করব। আমার আজকে যদি কথার কথা আমার যদি আজকে একটা গোলাপ ফুল আঁকতে ইচ্ছা হয়, আমি গোলাপ ফুলই আঁকবো। ঠিক। আমি হাতি আঁকবো না সেখানে। তোমার হাতে আঁকবে না। না, কিছুতেই আঁকবো না। একটা যখন ঘটনা হয়েছিল তোমার অভয়া কাণ্ড, তখন প্রত্যেকেই আমরা কার্টুনের মাধ্যমে অনেক কার্টুন প্লাস ক্রিয়েটিভ এই মাধ্যমে তারা প্রতিবাদ করে। আমি একমাত্র ভট্টবাবুর পেজেই দেখেছি কন্টিনিউয়াসলি মানুষকে একটা রিমাইন্ডার ও কিন্তু দেয়। এমনকি 2024 এর শেষেও দিয়েছে। 2024 একবার থেকে দিয়েছে। 25 যখন একবার হয়েছে, দিয়েছে। 9ই 2026 এ আগস্ট কি দিয়েছে। তাই আসবে? আমি চাই সেই পরিস্থিতি না আসুক। এর মধ্যে যে প্রক্রিয়া আছে সেটা সম্পূর্ণ হোক আমি তাই চাইবো। এবার যদি আনফরচুনেটলি না হয় সেক্ষেত্রে অবশ্যই দিতে হবে হয়তো। আচ্ছা, আমি তো এই কার্টুনগুলো তো সব অ্যাভেলেবল রয়েছে নেটের হ্যাঁ, মধ্যে। আমি একটা কার্টুন তোমাকে দেখাতে পারি? অবশ্যই। তোমার কার্টুন? একদম। দেখো তো, এই কার্টুনটা কি? এটা তো যারা বুদ্ধিমান তারা নিজেরাই বুঝতে পারবে। আমি কিছু বলব না আর। হ্যাঁ, আমি জানি এটা। দেখেছি। মানে কিছু বলার আছে নাকি? না, আমি ছবি আমার কথা বলুক। আমি মুখে না হয় নাইবা বললাম। এইজন্য কি তোমাকে মাকু বলে? হতে পারে। হ্যাঁ? হতে পারে, হতে পারে। ঠিকই কথা। এবার যেটা মানে মনে হয়েছে আমি সেটা তো বলব। কিছু করার নেই এক্ষেত্রে। আচ্ছা, এই কার্টুনটা? এই কারণটা বোঝা যাচ্ছে একজন মহারাজাকে নিয়ে দেওয়া আরকি। তো আমার মনে হচ্ছে সময় বিশেষে তিনি একটু গর্জে ওঠেন। সময় বিশেষে আবার একটু মানে ম্যাও করেন। তো হ্যাঁ, সেই মানে হিসেবেই এখানে যে তুমি লেখাগুলো দাও, হুম। সেটাও ওই নিজেরই যে নিজেরই, সবটাই নিজের। রাজা কোথায়? ভেতর ভয় কাটলেই রাজা হয়। হ্যাঁ, ওই আরকি। হ্যাঁ, ওটাই। দাদা কোথায়? হ্যাঁ। হ্যাঁ, আমি বলছি যে এইটা কি তুমি মাথার মধ্যে ভাবতে শুরু করে হ্যাঁ, দাও? আমি ক্যাপশন ভাবছিলাম কি দেবো ক্যাপশন? আলা এটার থেকে ভালো ক্যাপশন তো হয় না। ওই স্যাটায়ারটা থাকবে। দেখা যাচ্ছে এই স্যাটারটা কিন্তু আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটার এবার জন্যই তো। যারা বুঝতে পারবে তারা তারা এটা এটা করবে। ইয়ে করতে পারবে। সবার জন্য নয় এটা। ভট্টবাবুর পেজে হুম। আমরা যখন কার্টুনগুলো দেখি, ভট্টবাবুকে তো আমরা দেখতে পাই না। না, কিন্তু একজনকে আমরা সবসময় প্রায় মেক্সিমাম টাইমে দেখতে পাই। সেটা হচ্ছে একটা বিড়াল। বিড়াল হ্যাঁ। অ্যাকচুয়ালি বিড়ালটা কে? না অ্যাকচুয়ালি বিড়ালটা হচ্ছে অনেকটা আরকি লক্ষ্মণের কমন ম্যানের মতো। মানে ও বিড়াল কিন্তু ঠিক বিড়াল নয়। মানে মানুষের মতো রিঅ্যাকশনটা সবসময় দেয় ও। এবার আমি চাইছিলাম এমন একটা কাউকে রাখতে যার সাথে মানে কি বলবো? মানে অ্যাসোসিয়েট করা যাবে আরকি। যে হ্যাঁ, এ এই ছবিতে থাকা মানে হ্যাঁ, এটা মোটামুটি ওই কার্টুন আরকি। এবার সেই হিসেবে আমি ভাবছিলাম কাকে দেওয়া যায়? যে এবার একবার ভাবলাম একটা কুকুর দিই। কিন্তু এবার কুকুর তো সবসময় মানে কার্নিশের উপর কুকুরকে তুলতে পারবো না। গাছের ডালে কুকুরকে দেখাতে পারবো না। আচ্ছা। আমি ভাবলাম তাহলে কি করা যায়? আমি ভাবলাম তাহলে বিড়ালটা ইউজ করা যেতে পারে। এবার সেইখান থেকে আমি বিড়ালটা প্রতিটি ছবিতে রাখার চেষ্টা করি। ওর কি কোনো নাম আছে আলাদা? ভট্টবিল্লু অনেকে তাই নাম দিয়েছে, আমিও ভট্টবিল্লুই নাম। ওর নাম আছে ভট্টবিল্লু, ভট্টবিল্লু। বিল্লু। আচ্ছা। ওর নিয়ে আলাদা করে কোনো সিরিজ আসার কিছু প্ল্যান আছে? এখনো নেই। ভেবেছিলাম কোনো একটা সময়। সেটা এই মুহূর্তে এখনো পুরোপুরি মানে প্ল্যানটা ফুলফিল হয়নি। কোনো সময় হয়তো হতে পারে। ভট্টবিল্লুকে যদি আমি এখন একটা ক্যারেক্টারের মধ্যে বলি, হ্যাঁ। ও কেমন? ও কেমন হচ্ছে ও ভুলটাকে ভুল বলে। অনেকটা ভট্টবাবুর মতোই, মালিকের ভট্টবাবুর মতোই, মতো। মালিকের মতোই আরকি। কিন্তু মালিককে আমরা দেখতে পাই না। মালিককে দেখা যাবে না। আচ্ছা, কখনো দেখাবার না, চান্স না, আছে? না, না। আমি চাই আমার কাজটা কথা বলুক, মালিক কথা না বললেও চলবে। এইটা মালিক মানে কি ভট্টবাবুর কথা বলছো না ভট্টবাবুর শুভমের কথা কথা বলছি, বলছো? ভট্টবাবুর কথা বলছি। এখানে তো ভট্টবাবুকেও দেখতে পাই না, শুভমকেও দেখতে না, পাই না। দুজনে কাউকেই দেখানোর দরকার নেই আমার। আমার কাজটাই এখানে থাকা দরকার। তোমার চোখে কার্টুনিস্ট কে? আমার মতে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আঁকতে পারা মানেই কার্টুনিস্ট হওয়া নয়। মানে কার্টুনিস্ট হতে গেলে
একটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে স্যাটায়ার করার প্রবণতাটা দরকার, মানে উইট বা বুদ্ধিদীপ্ত যে হাস্যরস ঠিক। সেইটা খুব দরকার। মানে ওই খোঁচাটা না থাকলে কার্টুনিস্ট হিসেবে আলাদা করে কোনো গুরুত্ব নেই। সে তো যে কেউ ছবি আঁকতেই পারে, যে কেউ একটা মানুষের ছবি বিকৃতি করে সে এঁকে দিল, সেটা কার্টুন, কিন্তু সেই কার্টুন হিসেবে কার্টুনের যে সামাজিক গুরুত্ব সেই হিসেবে সেটা কার্টুন বলা যাবে না হয়তো, মানে যেটা আঁকা হচ্ছে সেটাই সেটাই কার্টুন ভাবে বলা যায় না। ওরকম বলা যায় না, মানে কার্টুন যে সবসময় পলিটিক্যালি হতে হবে তার কোনো মানে নেই। মানে আমি বিভিন্ন ধরনের ধরা যাক একটা পিকনিকের ছবি, সেই পিকনিকের ছবিতে গিয়ে অনেক লোক মিলে খাচ্ছে, যেমন দেবাশিসের বিভিন্ন ধরনের এরকম কার্টুন আঁকেন, সেটাও কার্টুন বলা যায়। কিন্তু মানে কার্টুনের অনেকগুলো তো ভাগ রয়েছে, সোশ্যাল কার্টুন রয়েছে, পলিটিক্যাল কার্টুন রয়েছে, সেই হিসেবে দেখতে গেলে সেইখানে যে উইটটা দরকার সেটা হয়তো সব কার্টুনিস্টের নাও থাকতে পারে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা। তুমি তোমার কার্টুন করতে গিয়ে, কার্টুন আঁকতে গিয়ে কখনো এখনকার দিনে দেখতে পাচ্ছ যে এআই ইউজ হচ্ছে, তোমার কার্টুনে যতগুলো আমি ভট্টবাবুতে দেখতে পেয়েছি, ভট্টবাবুতে কি এআই ইউজ হয়েছে? না, আমি চেষ্টা করি এআই ইউজ না করার। কারণ মানে টেকনোলজিকে তো এখন অস্বীকার করা যাবে না, টেকনোলজিকে অ্যাডপ্ট করতেই হবে। কিন্তু আমি আপাতত এখনো অবধি চেষ্টা করি যে নিজের হাতে এঁকে নিজের মাথায় যে আইডিয়াটা আসে সেটাকে মানে খাতায় কলমে করার। মানে এখনো পর্যন্ত কোনোভাবে ইউজ হয়নি? আমি ইউজ করি না। তোমার চোখে একজন মানে এখন বর্তমানে সবথেকে প্রবলেমেটিক বা এখনকার অসুখ যদি বলতে চাই, তাহলে কি তোমার মনে হয় সমাজের মধ্যে রয়েছে? আমার মনে হয় ডিজিটাল ভ্যালিডেশন একটা মানে অসুখ। প্রচণ্ড রকমের বাড়ছে সেটা। মানে ডিজিটালি ভ্যালিডেশন মানুষ প্রচণ্ড চাইছে। কিরকম এটা? মানে ধরা যাক, মানে পাড়ায় সামনাসামনি হয়তো কথাবার্তা হয় না, আড্ডা হয় না। হয়তো দেখতে গেলে মানে সোশ্যাল মিডিয়া এসেছিল কেন? আমাদের বন্ধু বাড়ানোর জন্য। মানে কিন্তু আল্টিমেটলি দেখব যে আমাদের মানে দরকারে যে বন্ধু দরকার, সেই বন্ধু আমাদের আশেপাশে নেই। সব আমাদের অনলাইন বন্ধু। কিন্তু সেই বন্ধুদের কারোকে আমি চোখের সামনে দেখতে পাবো না, তারা কেউ বিপদে-আপদে আমার পাশে আসবে না। কিছুই নেই। এবং সোশ্যাল মিডিয়ায় ওই একটা রিচের জন্য সারাক্ষণ ধরে যে বাজারে কি চলছে, ওটাকে মানে ম্যানিপুলেট করে নিজের রিচ বাড়ানো, সেটার হয়তো আমি সেই জিনিসটা হয়তো মানসিকভাবে বিশ্বাস করি না। কিন্তু সেইটা কনস্ট্যান্ট করে নিজের Facebook এ রিচ বাড়ানো, এগুলো প্রচুর রয়েছে এই জিনিস, এবং এইগুলো দিন, দিন বাড়ছে। কমবে তো না এগুলো। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা-মা, দিদা আছে। আর বন্ধু-বান্ধব যেটা বললে তুমি, হুম, হুম, হুম। সেই বন্ধু-বান্ধব কি তোমার রয়েছে না বন্ধু-বান্ধব আছে, মানে খুবই কম। আমি কোয়ান্টিটি না কোয়ালিটিতে বিশ্বাস করি। ফলে আছে। নিজের মতো বন্ধু-বান্ধব আছে। ফাঁকা টাইমে তুমি ওদের সঙ্গেই হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম, করো? ঠিক। একদম। ঠিক আছে। আমি তোমার যেহেতু আমি বললাম তো যে তোমার যে ওয়ার্ক স্টেশন রয়েছে, হুম, হুম, হুম। যেখানে তুমি কাজ করো, হুম, হুম। সেখানে তো আমি তোমাকে মানে ধরতে হ্যাঁ, পারিনি। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আমার আশা করাটা ভুল যে কিভাবে ছবি হুম, আঁকো হুম, হুম। সেটা আমি দেখব। কিন্তু যেহেতু এখানে খাতা কলম আমাদের কাছে অ্যাভেলেবেল একদম, রয়েছে, একদম। আমি চাইবো তুমি কয়েকটা ছবি হুম, বা কিছু ১ টা ২ টো হুম, হুম। যদি দেখাও আমাদেরকে, একদম, অবশ্যই, আমার অবশ্যই। দর্শকদের জন্য ভালো হবে। অবশ্যই, আর অবশ্যই। বুঝতে যে এইটাই হচ্ছে ভট্টবাবু। একদম, একদম, ঠিক আছে? একদম। নাহলে আমার এখনো সন্দেহ আছে কিন্তু। অপূর্ব, অপূর্ব। এইবার আমি বুঝতে পারছি যে আমি ভট্টবাবুর সামনে বসে আছি। আ এটা কি আমি ঠিক জানি না। আমিও ঠিক বলতে পারছি। দর্শকরা আশা করছি দেখতে পাচ্ছেন। কে রয়েছে, কি রয়েছে আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আমি অত চিনতে পারলাম না ঠিকঠাক আমিও করে। ঠিক চিনতে পারি। আর পেনের ডগায় যে এসছে আমি এঁকে দিই। হ্যাঁ, একটা চিনতে পারছি। হ্যাঁ। তোমার ব্র্যান্ড যে বিড়ালটা হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, একদম। ভট্টবিল্লু, বট্টবিল্লু। ভট্টবিল্লুকে চিনতে পারছি আমি। আসলে না চেনার কারণ হচ্ছে যে কেন পাশাপাশি সেটার জন্য বুঝতে পারছি না। হ্যাঁ, আমি তো এদেরকে এমনি চিনতে পারছি না। কিচ্ছু চিনতে পারছি না। কে চিনতে পারছে না? মানে এটাই কি কাজ? হ্যাঁ, এটাই এক ধরনের। মানে করে ভুলে যাবো। করে ভুলে যাবো। হ্যাঁ, আমি জানি না আমি কিছু। জানি না। বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে ধরো আঁকা হলো হ্যাঁ, ফার্স্ট হ্যাঁ, ফেজে, এরপর আমরা ডিজিটালি কিভাবে যাও? এটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে তারপরে বিভিন্ন পদ্ধতি আছে, তার মাধ্যমে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে কালার করে দাও। এটাই। এটাই। আর কখনো কি আর ডাইরেক্ট ডাইরেক্ট কম্পিউটার ডিজিটালি অনেক সময় এঁকে তাহলে সেখানে আর স্ক্যান করার আলাদা করে ঝামেলা নেই। ডিজিটালি কি পদ্ধতিতে করো? ডিজিটালি আমি Wacom এর ট্যাব ইউজ করি। ওই ওয়াকম ট্যাব দিয়ে তুমি ট্যাব ডাইরেক্ট দিয়ে এখানে। ডাইরেক্ট আঁকি আমি। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর লাগলো তোমার সঙ্গে থ্যাংক ইউ। এতক্ষণ কথোপকথন মানে করতে পেরে। হ্যাঁ। তোমাকে আটকে রাখলাম। না, না, একদমই না। ঠিক আছে? একদমই না। তোমাকে জোর করে ধরে না, না, রাখলাম। না, না। কিন্তু একটা কথাবার্তা বলি, তোমার সত্যি বলছি এত তোমার ভ্যারাইটি কাজ রয়েছে। আমার ব্যক্তিগতভাবে জয়িত্রী টিভির পক্ষ থেকেও অনেক শুভেচ্ছা রইলো, আগাম শুভেচ্ছা। যাতে তুমি জীবনে আরো অনেক বড় হও। ঠিক আছে? আর আ অনেক ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ। আমাদের জয়িত্রী টিভিতে আসার জন্য। আমি YouTube এ জয়িত্রী টিভির আগের অনেক এপিসোডগুলো দেখেছি আমি। আমার সবসময়ই খুব ভাল লাগে, এবং জয়িত্রী টিভির সকল
দর্শককে আমার অনেক ভালোবাসা, এবং আমি চাই তোমরাও আরো অনেক এরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসো। মানে এরকম ইউটিউবের মধ্যে একটু অন্য ধরনের কিছু, অন্য ঘরানার কিছু একটু পডকাস্ট যদি দেখা যায়, খুবই ভালো সেগুলো। একটা এমন ভিডিও চৈত্র টিভি যা তুমি দেখে খুব ভালো লেগেছে, সেটা জানতে পারি? অবশ্যই আমার তোমাদের সনাতন দিনদার এপিসোডটা দেখে আমার খুব ভালো লেগেছিল। সনাতন দাদা, সনাতন দাদা অপূর্ব অপূর্ব। মানুষ, ঠিক তোমার মতনই অনেকটা। ওরে বাবা! আমি আমি না, 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 আমি সেটা বলছি না। অবশ্যই তুলনা করা হ্যাঁ, একদম হ্যাঁ, ভুল। হ্যাঁ, হ্যাঁ। আমি বলতে চাইছি তোমার যেরকম একদম অ্যাপ্রোচ হুম, স্ট্রেট হুম, কাট, হুম, হুম। সনাতনদার অ্যাপ্রোচ আচ্ছা, একদম হ্যাঁ, স্ট্রেট কাট। একদম, আমি একদম সেই দেখেছি। হিসেবে হ্যাঁ, বলছি, হ্যাঁ, ঠিক আছে? একদম, একদম। তো অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ ধরে থাকার জন্য। আর আশা করছি ভট্টবাবুর পেজ যখন আপনারা দেখবেন, আর ওই 50 বছরের মানুষকে ভাবার দরকার নেই। এই হচ্ছে আমাদের মানুষ, একদম কম বয়সী ছেলে, ভালো করে কাজ করে যাচ্ছে। কোনো রকম রাজনৈতিক প্রভাব ওর মধ্যে নেই, আমরা যতটুকু বুঝতে পারলাম। বাকি আপনারা দেখবেন, ফলো করবেন জয়িত্রী টিভি এবং ভট্টবাবুকেও। নমস্কার। যে আমি যদি কোনো একটা লাইন কেটে দিই সেটার উপরে তুমি একটা একদম, একদম, একদম। কি করছে এখন মাথায়? সেটা তো আমিও নিজে বলতে পারবো না। কিন্তু ছবি দেখার পরে আমার মাথায় কিছু একটা সুরসুর করছে। আচ্ছা। বাহ, অপূর্ব।